গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি সবাই ভালো আছো তো? আচ্ছা, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। কি জন্য এসেছি? ভূগোল বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য। তো আমরা ভূগোল বিষয়ের কোন অধ্যায় সম্পর্কে আলোচনা করছি এখন? দুর্যোগ ও বিপর্যয়। এই দুর্যোগ ও বিপর্যয়ের আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে অনেক বিষয় সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি যে কোন কোন অবস্থায় কোন প্রাকৃতিক অবস্থা বা দুর্যোগ সেটা বিপর্যয়ে পরিণত হতে পারে এবং সেটা মানুষকে কিভাবে তাদের সম্পত্তিহানি থেকে শুরু করে প্রাণহানি, যোগাযোগ ব্যবস্থার ক্ষতি এবং সর্বোপরি একটা পরিবেশের ভারসাম্য নষ্ট কিভাবে হয় সেগুলো আমরা কিন্তু অল্প অল্প করে জেনেছি। পাঠ্যপুস্তক অনুযায়ী ধীরে ধীরে আমরা এই আরো বিষয় জানার চেষ্টা করব। ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে কি বিষয় সম্পর্কে আলোচনা করেছি আমাকে কেউ একটু বলো। আচ্ছা, লাস্ট ক্লাসে অর্থাৎ বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ আমরা যে রাজ্যে বসবাস করি সেই রাজ্যে কোন বিপর্যয় বা কোন দুর্যোগপূর্ণ অবস্থা বিপর্যয়ে পরিণত হয়ে আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। প্রধান প্রধান কোন বিপর্যয়গুলো আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমাদের একটু বলো তো। আমরা প্রথমে বন্যা আলোচনা করেছি, তারপরে খরা আলোচনা করেছি। বন্যা খরার পরে আরো একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের পরে আমরা আলোচনা করেছি ভূমিকম্প। ভূমিকম্পের পরে আলোচনা করেছি ভূমিধস, তারপরে নদী পার ভাঙন। এই 6টি মূল দুর্যোগ বা বিপর্যয় আমরা আলোচনা করেছি। তো এতদিন তো আমরা জেনে এসেছি কিভাবে দুর্যোগ হচ্ছে প্রকৃতি আমাদেরকে বা মানবিক বিভিন্ন কারণে আমাদের প্রকৃতি বা প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। আজকে আমরা জানবো যে সমস্যাগুলো আমরা জেনেছি, সমস্যা থেকে বেরোনোর উপায় কি আছে। আমাদের সমস্যা থেকে বেরোনোর উপায় আমাদের অবশ্যই সমাধান করতে হবে। তো তার নির্দিষ্ট কিছু স্টেপ বাই স্টেপ পদ্ধতি রয়েছে। হঠাৎ করে আমি চলে গেলাম সেখানটাতে উদ্ধার কার্য শুরু করে দিলাম, ব্যাপারটা ঠিক এরকম নয়। আমাদেরকে সেটা পদ্ধতি মেনে এগিয়ে যেতে হবে। যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি, আমাদের শুরু থেকে প্ল্যান মাফিক ব্যবস্থা করতে হবে। হঠাৎ করে যদি দুর্যোগ নেমে আসে বা দুর্যোগ বড় বিপর্যয়ে পরিণত হয়, তাহলে আমাদের যে টিম আছে, টিম থাকবে, সেগুলোকে সদা প্রস্তুত থাকতে হবে, ওষুধ নিতে হবে এবং এই যে টিমকে, সবার আগে এই টিমকে কিন্তু আমাকে প্রশিক্ষণ দিতে হবে যাতে সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে ত্রাণ কার্য শুরু করা যায়, এই বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করতে পারে। এবং সেটা অনেক সময় সরকারি তরফ থেকে হতে পারে, আবার বিভিন্ন বেসরকারি সংস্থার তরফ থেকেও হতে পারে। তো আমরা সেই পদ্ধতিগুলো ধীরে ধীরে আলোচনা করব। আমি শুধু তোমাদের থেকে কয়েকটা জিনিস বিগত ক্লাসের থেকে জানতে চাই। সেটা হচ্ছে, আমাকে বলো, আমরা তো পূর্বের ক্লাসে ভূমিধস আর নদী পার ভাঙন আলোচনা করেছি। আমাকে বলো, ভূমিধস, মূলত এই ভূমিধস প্রভাবিত অঞ্চল বলতে আমরা কোন অঞ্চলকে বুঝব? বলো। আচ্ছা, খুব ভালো বলেছে তোমাদের বন্ধু, ভালো বলেছে যে উত্তর প্রান্তের দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং অর্থাৎ এবং দার্জিলিং এর আরো বিভিন্ন অঞ্চল, যেটা রিম্বিক, তিনধরিয়া, পাখরাবাড়ি, সুখপুরিয়া, ঘুম, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু এই অঞ্চলগুলো ধসপ্রবণ। আর কোথায় ধসপ্রবণ? আর হচ্ছে পশ্চিমের জেলা বর্ধমান জেলায়, সেখানে কিসের খনি আছে? কয়লা খনি আছে। এই কয়লা খনি যখন অতিরিক্ত কয়লা উত্তোলন করে নেওয়া হয়, কিন্তু সেখানে বালি বা অন্য কিছু উপাদান দিয়ে যদি ভরাট করে না দেওয়া হয় সেই শূন্য স্থান, তাহলে সেখানে কিন্তু ধস নামতে পারে।
আবার ভূমিকম্পের বিভিন্ন কারণে ভূমিকম্প হলে দুর্বল স্থানে ধস নামতে পারে। আচ্ছা, নদী পাড়ের ভাঙন কোন কোন অঞ্চলে দেখা যায়? হ্যাঁ, একদম ঠিক, নদী তীরবর্তী অঞ্চল। কিন্তু তার তো একটা অঞ্চল চিহ্নিত রয়েছে। একদম, ভাগীরথী অর্থাৎ মুর্শিদাবাদ, মালদাহ, এই যে গঙ্গার যে পাড় এই জেলায় লক্ষ্য করা যায়, সেই জেলাতেই এই নদী পাড় ভাঙন দেখা যায়। ঠিক আছে, খুব ভালো। তো এতদিনে আমরা যা যা বিষয় বিপর্যয় হিসাবে জেনেছি, সেইখান থেকে নিজেদেরকে কিভাবে উদ্ধার করতে হবে, বা সরকার কর্তৃক বা বেসরকার কর্তৃক আমরা কিভাবে উদ্ধার হতে পারি, সেই ব্যবস্থাপনাগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করতে থাকব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ দুর্যোগ ও বিপর্যয় যদি হয় সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য এই যে পদ্ধতি, সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই ডিজাস্টার ম্যানেজমেন্টের অনেকগুলো স্তর রয়েছে। তো আজকে আমরা প্রাথমিক স্তর, যেটা বিপর্যয় পূর্ব পর্যায়, অর্থাৎ বিপর্যয় হওয়ার আগে আমাদেরকে কিভাবে প্রস্তুত থাকতে হবে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব। তো তোমরা সবাই একটু প্রস্তুতি নিয়ে নাও, সবাই একটু খাতা পেন রেডি করো। যদি কোথাও আমরা উল্লেখযোগ্য তথ্য শেয়ার করি, সেগুলো তোমাদেরকে একটু নোট ডাউন করে নিতে হবে, এবং যার যেখানে সমস্যা হবে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো বিপর্যয় ব্যবস্থাপনা, এই বিপর্যয় ব্যবস্থাপনা জিনিসটা কি, কাকে বলা হয় এই বিপর্যয় ব্যবস্থাপনা? দেখো এখানে ছবিগুলো দেখো, কিভাবে এই যে মেডিকেল বক্স বা এই যে ত্রাণ সামগ্রী, এগুলো কিন্তু ত্রাণ সামগ্রী, বা কোথাও বস্ত্র রয়েছে, কোথাও ওষুধপত্র রয়েছে, কোথাও মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য কিছু জিনিস রাখা হয়েছে, এবং এই যে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সরকার কর্তৃক বা যে কোনো সাধারণ মানুষ বা বেসরকারি কর্তৃক সাহায্য প্রদান করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি জিনিসটা? প্রাকৃতিক বিপর্যয় সামাল দেওয়া, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় থেকে সামাল দেওয়ার জন্য বা মোকাবিলা করার জন্য। দেখো, প্রকৃতিকে আমরা তো মোকাবিলা করতে পারি না, কিন্তু যতটা আমাদের সম্ভব, আমরা হয়তো ঝড়কে থামাতে পারবো না, বা বন্যাকে আমরা চেষ্টা করলে নদী পাড়ের ভাঙনটা রোধ করতে পারি, কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত আমরা এটাকে রোধ করতে পারবো না। এই যে বিভিন্ন পদ্ধতি যেগুলো রয়েছে, কিন্তু তাছাড়াও আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি যদি আমরা উঁচু কোনো জায়গায় স্থান নিই, উপকূল অঞ্চল থেকে দূরে সরে যায়, তাহলে কিন্তু আমরা বেঁচে যেতে পারি, মানুষ কিন্তু অনেকটাই বেঁচে যেতে পারে। তো এইসবের জন্য তাহলে বিপর্যয় সামাল দেওয়া বা মোকাবিলা করার জন্য বিপর্যয়ের সকল স্তরে গৃহীত কৌশল, প্রশাসনিক সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কার্যকলাপের সমষ্টিগত রূপকে, তার মানে কি বলা হচ্ছে? সমষ্টিগত রূপ মানে কি? যে বিপর্যয় তার নির্দিষ্ট স্তর রয়েছে অনেকগুলো, সেই স্তরের কৌশল, গৃহীত কৌশল, এবং অবশ্যই প্রশাসনিক ভাবে সেই কৌশলকে গ্রহণ করতে হবে এবং সেটাকে কার্যকলাপ করতে হবে। এই যে সমষ্টিগত রূপ, সম্পূর্ণ ব্যবস্থা, একেই আমরা বিপর্যয় ব্যবস্থাপনা বলতে পারি। বোঝা গেল? তাহলে কোনো জায়গার বিপর্যয় সামাল দেওয়া বা মোকাবিলা করার জন্য বিপর্যয়ের সকল স্তরে যে গৃহীত কৌশল, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট যে কার্যকলাপ রূপ রয়েছে, সমষ্টিগত রূপ রয়েছে, এই সম্পূর্ণ অবস্থাকে আমরা সমষ্টিগত বিপর্যয় বা বিপর্যয় ব্যবস্থাপনা বলতে পারি। এই বিপর্যয় ব্যবস্থাপনার কতগুলি উদ্দেশ্য রয়েছে। কি সেই উদ্দেশ্য? তা উদ্দেশ্যগুলো এরকমই,
যে এই বিপর্যয়, হ্যাঁ, তো যে কোনো ধরনের বিপর্যয়কে মোকাবিলা করতে গেলে আমাদের একটা বড় টিম গড়ে তুলতে হবে, একটা জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। দেখবে আমার পক্ষে, আমার একজনের পক্ষে বা তোমার একজনের পক্ষে কিন্তু হঠাৎ করে কাউকে সাহায্য করা সম্ভব নয়। কিন্তু যদি একটা টিম হয়, একটা দল হয়, একটা সমষ্টিবদ্ধ সংঘ হয়, তাহলে আমরা সেখান থেকে ভালো খারাপ সিদ্ধান্ত নিয়ে কি করা উচিত কি করা উচিত নয় সেইভাবে কিন্তু আমরা এগিয়ে গিয়ে এই বিপর্যয় থেকে যে কোনো ব্যবস্থাকে বা যে কোনো মানুষকে আমরা উদ্ধার করতে পারি। ঠিক আছে? প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের পূর্বাভাস প্রদান করা, তো এইটা আমরা এখন অনেকাংশেই পেরে উঠছি, বিশেষ করে প্রযুক্তিগত উন্নয়নের জন্য। আবহাওয়াবিদ থেকে শুরু করে সরকারের কার্যকারিতার ফলে এবং মানুষের কাছে আজকে যে স্মার্টফোন রয়েছে তার মাধ্যমে মানুষকে আজকালকার দিনে সতর্কতামূলক সংবাদ প্রদান করা যায় খুব সহজেই। তাহলে প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়ের পূর্বাভাস আমাদেরকে প্রদান করতে পারবো আমরা। সংগঠনের সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধার, অর্থাৎ হঠাৎ করে দেখা গেল ভূমিকম্প হলো, ভূমিকম্প হওয়ার ফলে যে একটা সাংঘাতিক বিপর্যয় সৃষ্টি হলো, তাহলে সাথে সাথে যাতে আমরা উদ্ধার কাজে নামতে পারি, এবং শুধু উদ্ধার কাজে নামলেই হবে না, ত্রাণ বিলিও করতে হবে এবং ক্ষয়ক্ষতি পূরণে আর্থসামাজিক সামর্থ্য গড়ে তুলতে হবে, বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে আমাদেরকে নির্ণয় করতে হবে। এগুলো হচ্ছে উদ্দেশ্য, বিপর্যয় ব্যবস্থাপনার উদ্দেশ্য। তিনটি উদ্দেশ্য আমরা জানলাম। এছাড়াও সুসংহত উদ্যোগ ও প্রযুক্তির সাহায্যে বিপর্যয়ের ঝুঁকি, জীবন ও সম্পত্তিহানি হ্রাস করতে হবে। তাহলে আমরা যদি সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করি, বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্নভাবে পরিবেশকেও বাঁচিয়ে রেখে আমরা বসবাস করতে পারি, তাহলে কিন্তু বিপর্যয়ের ঝুঁকি খানিকটা কমাতে পারি। আবার এই জীবন এবং সম্পত্তিহানি ব্যাপক পরিমাণে ঘটে, সেটাও আমরা কিছুটা হ্রাস করতে পারি বা পারব। প্রতিবিধানমূলক নানান ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ এখান থেকে আমাদের কিভাবে উদ্ধার পাবো অতি দ্রুত, সে সম্পর্কেও কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। তাহলে আমরা যে আলোচনা করলাম বিপর্যয় ব্যবস্থাপনা ধারণা, অর্থাৎ কাকে বলছে এবং এর উদ্দেশ্য কি, যে বিপর্যয় ব্যবস্থাপনা করলে আমাদের কি হবে, এটা তোমরা বুঝতে পারলে তাহলে সবাই খুব ভালো। এর পরবর্তীতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই বিপর্যয় মোকাবিলার তিনটি পর্যায় রয়েছে। কটি পর্যায় রয়েছে? তিনটি পর্যায় রয়েছে। কি কি পদ্ধতিগুলো? বিপর্যয় পূর্ব পর্যায়, বিপর্যয় চলাকালীন পর্যায়, বিপর্যয় পরবর্তী পর্যায়। তাহলে বিপর্যয় পূর্ব পর্যায় অর্থাৎ তখনও কিন্তু তোমার অঞ্চলে বা তোমার এরিয়াতে বিপর্যয় এসে পৌঁছায়নি, কিন্তু যাতে না আসে তার জন্য আগে থেকে যে ব্যবস্থাপনা গ্রহণ করা, সেটাই হচ্ছে বিপর্যয় পূর্ব পর্যায়। যেমন ধরো তোমাদের ক্ষেত্রে আমি বলি, তোমাদের সামনে পরীক্ষা আছে, তুমি যদি পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি না নাও, তাহলে যা মার্কসের পরীক্ষা হচ্ছে তুমি তার উত্তর করতে পারলে মাত্র 5%। তাহলে সেটা কি তোমার কাছে বিপর্যয় বলে মনে হবে না হবে না বলো? বিপর্যয় মনে হবে। তাহলে এই বিপর্যয় যাতে না হয় তুমি কি করবে? তুমি বাড়িতে সেই নির্দিষ্ট বিষয়ের পাঠ্যপুস্তক খুব ভালোভাবে প্রস্তুতি নেবে, নিজেকে মূল্যায়ন করবে, বাড়িতে বারবার লিখবে, বারবার পড়বে, কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। এটাই তো আমরা করি, যাতে আমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে বা নির্দিষ্ট স্টেজে গিয়ে
ধরো যারা নাচ করে স্টেজে, তাহলে সেই নাচের স্টেপ যাতে ভুল না হয় তারা কিন্তু বাড়িতে বা তাদের নিজস্ব যে প্র্যাকটিসের জায়গা রয়েছে সেখানে কিন্তু তারা বারংবার প্র্যাকটিস করে। আর বাড়িতেই ভুল হবে কিন্তু স্টেজে যাতে ভুল না হয় সেই ব্যবস্থাপনা। তো এক্ষেত্রেও তাই, বিপর্যয় পূর্ব পর্যায় ঠিক তাই। তো দেখো এখানে অনেকগুলো কারণ রয়েছে, নির্দিষ্ট কারণগুলোকে ভিত্তি করেই বিপর্যয় পূর্ব পর্যায় তৈরি করা হয়। সেটা হচ্ছে, আমি এই কারণগুলো পরবর্তী অংশে আলোচনা শুরু করছি, জাস্ট পয়েন্টগুলো তোমাদেরকে বলছি। মানচিত্র তৈরিকরণ, ঝুঁকি মূল্যায়ন, পরিকল্পনা গ্রহণ, সম্পদের তালিকাকরণ, শিক্ষা ও জনচেতনা, প্রশিক্ষণ দান, সতর্কীকরণ, মহড়া প্রদান, প্রাতিষ্ঠানিক কাঠামো, বিপর্যয় নিবারণ। এই গেল। বিপর্যয় ব্যবস্থাপনার কি রয়েছে? বিপর্যয় চলাকালীন দ্বিতীয়, অর্থাৎ বিপর্যয় ব্যবস্থাপনা যে দ্বিতীয় অংশ, বিপর্যয় চলাকালীন পর্যায়, আশ্রয় শিবির স্থাপন, আক্রান্তদের স্থানান্তর, প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এড, ত্রাণ সামগ্রী মজুতকরণ। এটা হচ্ছে বিপর্যয় চলাকালীন। বিপর্যয় পরবর্তী পর্যায়ে কি? ত্রাণ বন্টন করতে হবে, উদ্ধার কাজ করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং পুনর্গঠন করতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিপর্যয় মোকাবিলার তিনটি স্তর। আমরা ধীরে ধীরে এগুলো আলোচনা করব। আচ্ছা, এই অংশে আমরা আরো একটি জানবো, সেটা হচ্ছে PMR পদ্ধতি। তো এই PMR পদ্ধতিটা কি? হোয়াট ইজ PMR? তো আমরা আগেই জেনেছি দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা তিনটি পর্যায় রয়েছে। সে কি কি পর্যায় রয়েছে? তাহলে প্রথমে দুর্যোগ পূর্ব পর্যায়কে কি বলা হয়? প্রস্তুতিকরণ, অর্থাৎ প্রিপেয়ারনেস। তাই তো? এই প্রিপেয়ারনেস এর সংক্ষেপে শুরুতে যদি পি হয় তাহলে সেটাকে আমরা বলছি পি। তাহলে প্রথম দুর্যোগ পূর্ব পর্যায় প্রিপেয়ারনেস এর পি। দুর্যোগকালীন পর্যায় প্রশমন, অর্থাৎ মিটিগেশন, মিটিগেশনের এম। এই হচ্ছে মিটিগেশনের এম, দ্বিতীয় পর্যায় যেটা। সবশেষে দুর্যোগ উত্তর, অর্থাৎ দুর্যোগ পরবর্তী পর্যায় পুনরুদ্ধার করা, রিকভারি, বাঁচানো। আর তাহলে কি দাঁড়ালো? PMR। এই যে দুর্যোগ বিপর্যয় ব্যবস্থাপনাকে সংক্ষেপে সেই জন্য PMR বলা হয়। তাহলে P ফর কি? প্রিপেয়ারনেস, প্রস্তুতিকরণ, প্রথম পর্যায়। M ফর দ্বিতীয় পর্যায়, মিটিগেশন অর্থাৎ প্রশমন। সবশেষ তৃতীয় পর্যায় রিকভারি অর্থাৎ আর। এই হচ্ছে সংক্ষেপে PMR। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা বিপর্যয় ব্যবস্থাপনার প্রাথমিক যে স্তর রয়েছে, যেটাকে আমরা বলছি বিপর্যয় পূর্ব পর্যায়। এই বিপর্যয় পূর্ব পর্যায় এর অনেকগুলো কারণ আছে, আমরা সেটা দেখলাম টেবিলটার মধ্যে। সেগুলো 1 থেকে 10টি কারণ রয়েছে। এবার আমরা সেইগুলো ধীরে ধীরে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমেই এই বিপর্যয় পূর্ব পর্যায় কাকে বলছে সেটা একটু জেনে নিই। প্রাকৃতিক বিপর্যয় ঘটার পূর্বে, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগ বা বিপর্যয় ঘটছে তার পূর্বে নির্দিষ্ট পূর্বজ্ঞানের ভিত্তিতে, অর্থাৎ বিপর্যয় তো আমার সামনে প্রথমবার আসছে না, আরো কয়েকবার আগে হয়েছে, বন্যা, খরা বা ভূমিকম্প। সেইখান থেকে জ্ঞানের ভিত্তিতে কতকগুলি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়, করে ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে, প্রথমবার অঙ্কের উত্তরটা মিলল না, পরবর্তীতে তুমি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আগের ভুলটা তুমি সঠিক করে এখন সঠিক পদ্ধতিতে উত্তরটা মেলালে বা অঙ্ক তোমার সঠিক হলো। তাহলে এই যে আগে থেকে শিক্ষা নিয়ে
ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়, একে আমরা বলছি বিপর্যয় পূর্ব পর্যায়। ঠিক আছে, তাহলে এর সর্বপ্রথম যে ধাপ, বিপর্যয় পূর্ব পর্যায়ের সর্বপ্রথম ধাপ হচ্ছে মানচিত্র তৈরি করা। কেন মানচিত্র তৈরি করা তোমরা নিজেরাই ভাবো, দেখো, বলো। যে বৃহৎ অঞ্চল বা বৃহৎ এরিয়াতে যদি বন্যা হয়, খরা হয়, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, দাবানল, যা কিছু হতে পারে, যে কোনো ডিজাস্টার হতে পারে, তো মোকাবিলার সর্বপ্রথমে আমাদের কিন্তু সেই অঞ্চল সম্পর্কে সম্যক ধারণা বা অবহিত হওয়া প্রয়োজন। তুমি যদি না জানো সেই নির্দিষ্ট অঞ্চলে কোথায় কোন রাস্তাঘাট, কোথায় কোন আশ্রয় কেন্দ্র, কোথায় বাড়ি রয়েছে, কোথায় সমুদ্র রয়েছে, কোথায় নদী, কোথায় নির্দিষ্টভাবে রাস্তা, যদি আমরা না জানি সেই স্থানীয় অঞ্চল সম্পর্কে, তাহলে কিন্তু শুরুতেই আমরা উদ্ধার কাজ বা বিপর্যয় আমরা মুখ থুবড়ে পড়ব। সেই জন্য শুরুতেই অঞ্চল সমীক্ষা করতে হবে। সেটা হতে পারে জিআইএস রিমোট সেন্সিং এর সাহায্যে, হতে পারে বিমান চিত্রের মাধ্যমে, হতে পারে সেই বিপর্যয় প্রবণ এলাকার স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মানচিত্র প্রস্তুত করতে হবে, যেটা ভীষণভাবে প্রয়োজন। তোমরাই দেখো, তোমরা আজকে এই যে ভূগোল বিষয়ে আলোচনা করছো, ভারতবর্ষের, সমগ্র ভারতবর্ষ তোমরাও ঘুরোনি, আমিও ঘুরিনি, কিন্তু আমাদের সামনে যদি একটা ভারতবর্ষের আঞ্চলিক বা প্রাকৃতিক ম্যাপ দেওয়া হয়, আমরা সেই ম্যাপটাকে এমনভাবে জেনেছি, বুঝেছি, আমরা সহজেই বলতে পারছি যে এই নির্দিষ্ট জায়গাতে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, এইখানে কেরালা রয়েছে, এখানে বঙ্গোপসাগর প্রবেশ করছে, এখানে ভারতবর্ষের সবচেয়ে বড় মরুভূমি থর মরুভূমি রয়েছে। তাহলে আমরা কি গেছি? যাইনি। ম্যাপ বা মানচিত্র মাধ্যমে সাহায্যে আমরা এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, তাহলে 1 নম্বর মানচিত্র তৈরি করতে হবে। 2 নম্বর কি? বিপর্যয়ের উৎস ও ঝুঁকি মূল্যায়ন। তারপরে মানচিত্র প্রস্তুতকরণের পরে তোমার অঞ্চলে বা নির্দিষ্ট অঞ্চলে কি কি প্রাকৃতিক উৎস রয়েছে এবং কোন কোন প্রাকৃতিক উৎস থেকে দুর্যোগ বা বিপর্যয় ঘনিয়ে আসতে পারে, সেইগুলো সম্পর্কে একটু সমীক্ষা করা প্রয়োজন, মূল্যায়ন করা প্রয়োজন। তোমার এরিয়া আগ্নেয়গিরি রয়েছে, যে কোনো সময় আগ্নেয়গিরি অগ্নুদ্গম হয়ে লাভা এসে বড় বিপর্যয় ঘটাতে পারে। খাড়া ভূমিঢাল কি করে? ভেরি গুড, ভূমিধস নামাতে পারে। নদ নদী কি করে? বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এবং আবহাওয়ার বিভিন্ন উপাদান, অর্থাৎ সেই অঞ্চলে বৃষ্টিপাত কতটা বেশি হয়, না বৃষ্টিপাত হয়, না তুষারপাত হয়, বা যদি ঝড় হয় ঝড়ের গতিবেগ কেমন থাকে, এই বিভিন্ন উৎসগুলিকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং অঞ্চলটিতে ঝুঁকির প্রকৃতি ও কারণ সম্পর্কে যথাযথ মূল্যায়নও করতে হবে। যে এই অঞ্চলে কোন কোন প্রকৃতি এসে আরো একে ক্ষতি করতে পারে, সেই সম্পর্কে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বা উদ্ধার আমরা করতে পারব। পরিকল্পনা তৈরি, তাহলে দেখো, প্রথমে মানচিত্র তৈরি করছি। মানচিত্র তৈরি করার পরে অঞ্চল ধরে এই নির্দিষ্ট অঞ্চলে কি কি ভাবে বা কি কি বিপর্যয় উৎস আছে সেগুলোকে আমরা সমীক্ষা করছি। তারপরে পরিকল্পনা করতে হবে। কি পরিকল্পনা? হঠাৎ যদি বিপর্যয় ঘটতে থাকে বা বিপর্যয় ঘটে গেল, দ্রুত উদ্ধার কাজ আমরা কিভাবে করব? উদ্ধার কাজ হওয়ার সাথে সাথে যে মানুষগুলো ভিকটিম, অর্থাৎ যে মানুষগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে, তাদেরকে খাদ্য, পানীয় এবং ওষুধ সরবরাহ করার জন্য উপযুক্ত পরিকল্পনা তৈরি করা দরকার। তার মানে কোন একটা জায়গা হঠাৎ ধরো ডিজাস্টার হলো, আগে থেকে আমাকে ওষুধটা কোথা থেকে আসবে, খাদ্য কোথা থেকে আসবে, পানীয় জল কোথা থেকে আসবে, আগে থেকে আমাদেরকে সেগুলোর ব্যবস্থাপনা করে রাখতে হবে। তো এটাই হচ্ছে সঠিক পরিকল্পনা।
তোমার বাড়িতে আজকে 50 জন লোকের নিমন্ত্রিত অতিথি আসবে, তা তুমি কি মানুষ আসার পরে রান্না শুরু করবে? নয়, আসার আগে থেকে তোমাকে রান্নার যাবতীয় উপাদান, মশলাপাতি থেকে শুরু করে মাছ, মাংস, সবজি যা তুমি রান্না করবে, আগে থেকে তোমাকে সব পরিকল্পনা মাফিক প্রস্তুতি নিতে হবে। তবেই তুমি সেই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারবে। তাই আগে থেকে নির্দিষ্টভাবে পরিকল্পনা করে এগোতে হবে। তাহলে প্রথম 3টি কারণ কি কি? মানচিত্র প্রস্তুত করা, বিপর্যয়ের উৎস ও ঝুঁকি মূল্যায়ন করা, আর পরিকল্পনা তৈরি করা। বোঝা গেল? 4 নম্বর হচ্ছে সম্পদের তালিকাকরণ। তাহলে আমরা এই যে ম্যাপের মাধ্যমে আগে থেকেই এই বিপর্যয় প্রবণ এলাকায় মানব এবং অর্থনৈতিক সম্পদের যে তালিকা আমরা আগে থেকে তৈরি করতে পারব। মানব সম্পদ কোনগুলো? উদ্ধার কার্যের সময় কিন্তু মানব সম্পদই এগিয়ে এসে এই প্রকৃতিতে যারা আক্রান্ত হবে তাদেরকে উদ্ধার করতে। মানব সম্পদ বলতে ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক, বড় বড় স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স, অর্থাৎ এই স্থান থেকে হাসপাতাল নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স, দমকল যদি কোথাও আগুন লেগে যায়, জেনারেটর তৈরি রাখা, নৌকো, উঁচু বাড়ির সংখ্যা, অবস্থান ঠিক করা দরকার। যে বন্যা হচ্ছে তাহলে তুমি তো তখন ছোট ছোট বাড়িতে বা ঘূর্ণিঝড়ের সময় ছোট ছোট বাড়িতে তুমি তাদেরকে রাখতে পারবে না। আর ভূমিকম্প হলে বড় বড় বিল্ডিংকে আশ্রয় হিসাবে গ্রহণ করা যাবে না, তখন ফাঁকা মাঠে আশ্রয় নিতে হবে। ভূমিকম্প হওয়ার পরে আমরা আবার বড় বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারি যদি সেটা না ভাঙে বা না ক্ষতি হয়। তাহলে এইভাবে আমরা সম্পদের তালিকাকরণ করতে পারি। সেটা প্রাকৃতিকভাবে হতে পারে, আবার মানবিকভাবে হতে পারে। এইভাবে আমরা সম্পদের তালিকাকরণ করতে পারি। 5 নম্বর কি? শিক্ষা ও জনচেতনা প্রসার। এটাই সব থেকে বড় প্রয়োজন, যে যখন দুর্যোগ হবে তখন নিজের মধ্যে আতঙ্কিত না হয়ে আগে থেকে আমরা কিভাবে এই শিক্ষা বা জনচেতনা প্রসার করতে পারি, বাড়াতে পারি, সেই সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে। যে এই জন্য দুর্যোগ প্রবণ এলাকায় সাধারণ জনগণ সহ বিজ্ঞানী, পরিবেশবিদ, ইঞ্জিনিয়ার, নীতি নির্ধারকদের বিপর্যয় সম্পর্কে এবং যারা উদ্ধার কাজ করবে অর্থাৎ জনগণ সহ বিজ্ঞানী, পরিবেশ সবাইকেই ব্যাপক শিক্ষা ও জনসচেতনতার প্রসার করতে বা বৃদ্ধি করতে হবে। সরকার স্তর থেকেও বিজ্ঞাপনমূলক বা রেডিও, টিভি, এখন সোশ্যাল সাইট উঠেছে, তাদের মাধ্যমেও জনচেতনা বা জনসচেতনতা গড়ে তুলতে হবে। এবং তার পাশাপাশি যাতে একদম ছোট্ট অবস্থা থেকে, বাচ্চা অবস্থা থেকে প্রত্যেকটা শিক্ষার্থী এই বিপর্যয় সম্পর্কে আগে থেকে জানতে পারে এবং কি করা উচিত, তার জন্য আমাদের পাঠ্যসূচিতে এই বিপর্যয়কে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাহলে কটা পয়েন্ট হলো? 5টা। 6 নম্বর কি? সতর্কীকরণ ব্যবস্থা। তাহলে তুমি যখনই তোমার মধ্যে শিক্ষা এবং জনচেতনা আসবে, নিজের মধ্যেই কিন্তু একটা সতর্কীকরণ ব্যবস্থা, যে না এখন প্রচন্ড ঝড় বা ঘূর্ণিঝড় হচ্ছে, আমি বাইরে বেরোবো না, কি কি ক্ষতি হতে পারে আগে থেকে তুমি একটু হলেও জানো। তোমার সেই শিক্ষাটা বা সেই ধারণা তোমার মধ্যে তৈরি হয়েছে। এবং এর পাশাপাশি বিভিন্ন মাধ্যমে, উপগ্রহ চিত্রের মাধ্যমে আবহাওয়াবিদ বা সরকারি তরফ থেকে আগাম পূর্বাভাস বা আগাম সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এবং সঠিক সময়ে মাইকিং করা হচ্ছে, যে উপকূল অঞ্চলে বা যদি ঘূর্ণিঝড় আসে উপকূল অঞ্চলে গিয়ে মাইকিং করে তাদেরকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া, মানুষকে জানানো, বা আমি জানলে যে জানে না তাকে ফোন করে বা যে কোনো ভাবে তাকে জানাতে হবে। এজন্য আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্য চালু হয়েছে, যেটা বলে আর্লি ওয়ার্নিং সিস্টেম।
এখন দেখবে ঘূর্ণিঝড় বললেই সবাই মোবাইলে একটা লিংক দিয়ে দিচ্ছে যে ঘূর্ণিঝড়টা ঠিক কোথায় রয়েছে, কখন আছড়ে পড়বে। আগে থেকে সরকার থেকে রেডিও, টিভি, নিউজ চ্যানেলের মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে তোমরা এই সময় সমুদ্র যাবে না, মাছ ধরতে যাবে না, বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাস না করে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিন, যাতে প্রাণহানি না ঘটে। ঠিক আছে, তাহলে 6টা পয়েন্ট আমরা আলোচনা করলাম, 6টি কারণ বিপর্যয় পূর্ব ব্যবস্থা। এবার হচ্ছে প্রশিক্ষণ দান। প্রশিক্ষণ দানটা কিভাবে করতে হবে? তাহলে আমাদেরকে শুধুমাত্র যে ডাক্তার, নার্স, দমকল বাহিনী শুধু থাকলেই তো হবে না, নির্দিষ্ট মানুষগুলোকে কিন্তু যথেষ্টভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে যে বিপর্যয় পরবর্তী সময়ে পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল তৈরি রাখতে হবে। সেই জন্য বিভিন্ন ক্ষেত্রে এখন আমাদের দপ্তর তৈরি, সেটা হচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর তৈরি হয়েছে। সেখানে কোনো রকম এই যে বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা সবার আগে এগিয়ে আসে, দিয়ে তারা উদ্ধার কাজ শুরু করে। ঠিক আছে, প্রশিক্ষণ সেভাবে একটা নির্দিষ্ট টিমকে তৈরি রাখতে হয়, সঠিকভাবে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকে। মহড়া প্রদান। দুর্যোগের আগে বাসিন্দাদের নিয়ে নিয়মিত মহড়া করা প্রয়োজন, যাতে বিপর্যয় যখন হবে সেই বিপর্যয়ে ঠিক পদক্ষেপ নেওয়া যায়। দেখবে মানুষ অনেক সময় প্রশিক্ষণ থাকলেও ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গাতে যদি তুমি উদ্ধার কাজ সঠিকভাবে না করতে পারো বা সবকিছু যদি ঘেঁটে গুলিয়ে ফেলো, তাহলে কিন্তু সেই প্রশিক্ষণের কোনো মানে থাকবে না। সেজন্য আগে থেকে সঠিকভাবে মহড়া করতে হবে, অভ্যাস করতে হবে যে এই রকম পরিস্থিতি হলে আমাকে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে আমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, প্রাতিষ্ঠানিক পরিকাঠামো কি? সেটা প্রাতিষ্ঠানিক পরিকাঠামো বিপর্যয় মোকাবিলায় উদ্ধার কাজ এবং ত্রাণ ও পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বিভিন্নভাবে এগিয়ে আসতে হবে। বা কোন কোন দপ্তর এগিয়ে আসে? বিভিন্ন দপ্তরকে এই কাজে এগিয়ে আসতে হবে, যেটা অনেক সংস্থা। বিপর্যয় মোকাবিলা দপ্তর সবার শুরুতেই, আবহাওয়া দপ্তর এরা সতর্কমূলক ব্যবস্থা করবে যে কতখানি বৃষ্টি হতে পারে, ঘূর্ণিঝড়টা কোথায় আসছে, বা কিভাবে এখন নদীতে প্রচন্ড পরিমাণে জলের পরিমাণ বাড়তে পারে, সেগুলো তারা আগাম সতর্কবার্তা দেবে। সেনাবাহিনীও প্রস্তুত থাকে, যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট পারে না সেনাবাহিনী গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পুলিশ, দমকল, পূর্ত বিভাগ, বিজ্ঞান ও কারিগরি দপ্তর, এছাড়াও যারা এনসিসি প্রশিক্ষণপ্রাপ্ত বা এনএসজি, এনএসএস, এনজিও, স্কাউটস গাইডসের দল এদেরকে তৈরি রাখতে হবে এবং এদের প্রত্যেকের মধ্যে একটা কার্যকরী সমন্বয় গড়ে তুলতে হবে, যাতে যে কোনো অবস্থাতেই এই দপ্তরগুলো, এই বিভাগগুলো তাদের প্রধানদের দ্বারা নির্দিষ্ট সংকেত বা নির্দিষ্ট খবর খুব দ্রুত হারে তারা পৌঁছে যায় এবং কোনো কমিউনিকেশন গ্যাপ ছাড়াই যাতে সঠিকভাবে উদ্ধার কাজ শুরু করা যায়। যদি এই দপ্তরগুলোর মধ্যে তালমিল সঠিকভাবে না থাকে, তাহলে কিন্তু উদ্ধার কাজ শুরুতে ব্যাহত হয়ে যাবে। এবং আমরা যদি অনেক ক্ষেত্রে শুরুতে উদ্ধার কাজ শুরু করি, মানে একদম শুরুতেই, বিপর্যয় শুরুতেই, তাহলে কিন্তু অনেক ক্ষতিকে আমরা এড়িয়ে যেতে পারি বা পারবো। ঠিক আছে, সর্বশেষ কারণ হচ্ছে নিবারণ। কি সেটা? বিপর্যয়কালে মানুষ ও সম্পদ রক্ষা করতে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় বিপর্যয় নিবারণ প্রকল্প গ্রহণ করা দরকার। অর্থাৎ যেটাকে ইন্স্যুরেন্স বলা হয়, যদি কোনো মানুষ বা সম্পদের ক্ষতি হয়, বীমা কোম্পানি থেকে যাতে তারা তাদের ন্যায্য অধিকার বা তাদের যদি প্রাণ চলে যায়, বা সরকার থেকে অনেক সময় কিছু মূল্য দেওয়া হয়। অবশ্য কোনো কারোরই জীবনের মূল্য অর্থ দিয়ে বিচার করা যায় না, তবুও সেই ক্ষেত্রে তাদেরকে তাদের পাশে দাঁড়ানো
সে ডিজাস্টার থেকে ঘর বাড়ি ভেঙে যাওয়ার ভেঙে যাতে নতুন করে যাতে নতুন করে আবার শুরু করতে পারে, তার জন্য সেই ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা প্রথম যে স্তর জানলাম সেটা কি স্তর? বিপর্যয় পূর্ব পর্যায়। এই বিপর্যয় পূর্ব পর্যায়ে আমরা কটি কারণ সম্পর্কে আলোচনা করলাম? 10টি কারণ সম্পর্কে আলোচনা করলাম, তাই তো? আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্রুত সতর্কীকরণ যে ব্যবস্থাপনা, আর্লি ওয়ার্নিং সিস্টেম, এই আর্লি ওয়ার্নিং সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে সেটা একটু জানবো। সম্প্রতি বিপর্যয় প্রবণ এলাকায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে দ্রুত সতর্কীকরণ ব্যবস্থা চালু হয়েছে। এটি 4 ভাবে করা যায়। কিভাবে? একটা হচ্ছে ট্রেস ইন্ডিকেটর। সেটা কি ট্রেস ইন্ডিকেটরটা? যে আগে থেকে ট্রেস করা হলো, চিহ্নিত করা হলো বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনাবলীর উৎস, প্রকৃতি, গতি, তীব্রতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তাহলে আগে থেকে আমরা জানি যে ওই নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় ঘটনাবলী কতটা প্রভাব ফেলতে পারে, তাহলে আমরা আগে থেকে সতর্ক হতে পারবো। দ্রুত সতর্কীকরণ উপকরণ, তাহলে ট্রেস ইন্ডিকেটর ঠিক তার পরেই দ্রুত সতর্কীকরণ। সেক্ষেত্রে কি করতে পারি? কাদের কাদের মাধ্যমে সচেতন করতে পারি? বেতার, দূরদর্শন, রেডার, খবরের কাগজ আর মোবাইলের মাধ্যমে প্রচার করতে পারি। বিপর্যয় সতর্কীকরণ কেন্দ্র কোনগুলো? স্থানীয়ভাবে বা আঞ্চলিক, জাতীয় ও বিশ্ব পর্যায়ে বিপর্যয় সতর্কীকরণ কেন্দ্র আমরা গড়ে তুলতে পারি, যাতে আমরা সহজেই এই সংবাদকে মানুষের মাধ্যমে পরিবেশন করতে পারি মানুষের মধ্যে। জনগণের গতিমেয়তা কি? জনগণের কাছে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দিয়ে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া। দেখা গেল তুমি নির্দিষ্টভাবে খবর পেয়েছো যে আজকে এই জায়গাটায় ঘূর্ণিঝড় হতে পারে, তুমি তখন বাইরে বেরোলে না বা সমুদ্রে মাছ ধরতে গেলে না, কিন্তু কোনো একটা গ্রুপ তাদের কাছে কোনো ইনফরমেশন নেই, তারা সমুদ্রে যদি মাছ ধরতে চাইলে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তারা কিন্তু বিপদ মধ্যে পড়তে পারে। তো তাদেরকে সতর্কবার্তা দিলে তারা সেখান থেকে সংযত হবে, তারা যাবে না, তার নিরাপদ স্থানে থাকতে পারবে, তাই না? তাহলে এটাই হচ্ছে দ্রুত সতর্কীকরণ ব্যবস্থা। 4টি পর্যায়। একটা রয়েছে ট্রেস ইন্ডিকেটর, দ্রুত সতর্কীকরণ উপকরণ, বিপর্যয় সতর্কীকরণ কেন্দ্র, আর হচ্ছে জনগণের গতিময়তা, জনগণকে জানাতে হবে। তাহলে এতক্ষণে আমরা যা যা বিষয় সম্পর্কে আলোচনা করলাম, কারোর কি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, আমরা শুরুতে বিপর্যয় ব্যবস্থাপনার সংজ্ঞা, তার উদ্দেশ্য, তার বিভিন্ন স্তর অর্থাৎ শ্রেণীবিভাগ, পিএমআর জিনিসটা কি, এবং আমরা বিপর্যয় ব্যবস্থাপনার একটা স্তর আমরা আলোচনা করেছি, সেটা বিপর্যয় পূর্ব ব্যবস্থাপনা, এবং লাস্টে দ্রুত সতর্কীকরণ ব্যবস্থা। সবাই বুঝতে পেরেছো বলছে, খুব ভালো। তো এতক্ষণে আমরা যা কিছু আলোচনা করেছি তার থেকে এই বাছাই করা প্রশ্নগুলো আমরা চিহ্নিত করতে পারি। এই প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সবাই এগুলো একটু নোট ডাউন করে নাও। এবং এখানে এমন কি কোনো প্রশ্ন আছে তোমরা বুঝতে পারছো না? খুব ভালো, সবাই বুঝতে পারছে। বুঝতে পারলে কি করতে হবে? তোমাদেরকে এই প্রশ্নগুলোকে সামনে রেখে তোমাদেরকে একটু পাঠ্যপুস্তক থেকে দেখে আসতে হবে। পরবর্তী ক্লাসে আমি এগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয় সম্পর্কে আলোচনা শুরু করব। সবাই খুব ভালো থাকবে। সকলকে অশেষ ধন্যবাদ।